জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ডক্টর ইউনূস সরকারের যাত্রা শুরু, উপদেষ্টাদের মধ্যে দফতর বন্টন। ডক্টর ইউনূস সরকারের সাথে কাজ করার বার্তা যুক্তরাষ্ট্রের, দেশে ফিরবেন শেখ হাসিনা, করবেন নির্বাচন, জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের শঙ্কা কেটে গেছে, দাবি বিএনপির, নেতাদের সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক। সেনা সহায়তায় সীমিত পরিসরে রাজধানীর 29টি থানা চালু, আত্মগোপন থেকে প্রকাশ্যে পুলিশ সদস্যরা, ভুল থেকে শিক্ষা নেয়ার উপলব্ধি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টা মণ্ডলীর সাথে নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। বৃহস্পতিবার রাতে শপথ নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু করল অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। রুকনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে পরে আবারও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এরপর সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে শহীদ বেদিতে আবারও শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানানো শেষে দেশ গড়ার প্রত্যয়ের কথা জানান উপদেষ্টারা। ভাষা শহীদ, স্বাধীনতা সংগ্রামে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। এখন আমরা একটা মিটিংয়ে বসবো আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা মিটিংয়ের মধ্যে ইমিডিয়েটলি আমরা কি করার আছে এইসব ব্যাপার আমরা আলোচনা করবো আর কি। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। এক নম্বর চ্যালেঞ্জ, এটা ঠিক হলে বাকি সব ঠিক হয়ে যাবে। সেপারেশন অফ পাওয়ার তৈরি করা, এই বিষয়গুলোকেই একটা চ্যালেঞ্জ তৈরি হবে। এবং তবে আমরা আশা করি যে যেহেতু এই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে, বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্য করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বলা হয়েছে এই সরকারের সাথে কাজ করতে প্রস্তুত ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের বিষয়ে প্রতিক্রিয়া দেন মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, সহিংস পরিস্থিতি থামাতে ডক্টর ইউনূসের নেতৃত্বে আসাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ইউনূস এই দায়িত্ব নিয়েছেন বলেও মন্তব্য করেন মিলার। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শপথে উপস্থিত ছিলেন। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না, রাজনীতি করবেন না, এমনকি শেখ মুজিবের 2 কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার, নিজের, দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য, নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের, সরেছেন রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম
টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা। দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয়। জো বাইডেন বিদায় নিলে ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয়। বলেন, অন্য কোনো দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার। এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। এটি নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি। শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে। তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার নতুন দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে প্রতিরক্ষা, শিক্ষা, তথ্য ও সম্প্রচার, বিদ্যুৎ, জ্বালানি সহ ২৭টি মন্ত্রণালয় রয়েছে। এছাড়া সালেউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাউত হোসেনের অধীনে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয় এবং নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। উপদেষ্টাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামের অধীনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন দিয়েছে জাতিসংঘ। ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে একথা জানিয়েছেন। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান অংশ নেন। বৈঠক শেষে গোয়েন লুইস বলেন, সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলছেন তারা, কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এবং সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনা করেছেন তারা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের সংখ্যা কেটে গেছে। তিনি বলেন, সবাই মিলে কি করে আগামীর বাংলাদেশ গড়া যায়, উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল। বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কিভাবে করব, আমরা সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ কিভাবে করব, আমাদের পার্টনাররা, ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে। সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে রাজধানীর 29টি থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। থানায় কোনো ধরনের হামলা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তারপরও নিজ নিজ নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনও শঙ্কিত, তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না অনেকেই। পুলিশ কর্মকর্তারা জানান, ভীতিকর অবস্থা কাটিয়ে জনগণের সেবা দিতে তারা প্রস্তুত। রিপোর্ট করছেন এস.এম. ফয়েজ। ব্যাপক গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়।
এরপরেই বিক্ষুব্ধ জনতার হামলায় ভেঙে পড়ে বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম। জীবন বাঁচাতে আত্মগোপনে যান পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর সহায়তায় শুক্রবার স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করে পুলিশ। এরই মধ্যে রাজধানীর ২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছে সেনা সদস্যরা। অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে, আহত করতেছে। তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক অনেক অস্ত্র রয়েছে। যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। এই জন্যই আমাদের প্রথম কনসার্ন আসছে যে যেহেতু আমরা এখানে ডেপ্লয়েড ছিলাম, তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার আজিমুল হক বলেন, সামরিক বাহিনীর সদস্যরা পুলিশ সদস্যদের বাঁচাতে এগিয়ে এসেছেন। তেজগাঁও থানায় আসেন, এখানের পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিপি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। 3টি থানায় আজকে অপারেশনাল কাজ, সকল পুলিশিং কাজ আমরা শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, বিশেষ করে মোহাম্মদপুর থানা আপনারা জানেন, সেটা প্রচণ্ড রকম ম্যাচাকার হয়েছে, এবং আদাবর থানা এবং আমাদের এই যে শিল্পাঞ্চল থানা, এই 3টি থানার একটু কার্যক্রম শুরু করতে দেরি হবে, কিন্তু আমাদের পুলিশ ভাইরা ওখানে আছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের সেবায় কাজ করবে পুলিশ। আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আমাদের ব্যর্থতা এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা এইগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকারের মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে। পুলিশ জনগণের সত্যিকারের সেবক হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। পুলিশের যে সৈনিক, তারা তো কয়েকটা দফা দিছে, এই দফাগুলো সমস্যা সমাধান করে কার্যক্রম পরিচালনা করলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। আশেপাশে টল দিচ্ছি, দেখতেছি লোকজন নিয়ে, ইনশাল্লাহ পুলিশ ফিরলে আমাদের জনগণের দেশের জন্য সব উপকৃত হবে। দেখছি আজকে থেকে পুলিশ থানায় আসা শুরু করছে এবং আমরা মনে করব দেশের স্বার্থে সকল পুলিশ যাতে মিলেমিশে কাজ করে। এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় দিনরাত কাজ করছে শিক্ষার্থীরা। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন অনেক প্রতিষ্ঠান। সবাই স্যাটিসফাই আমাদের উপরে, সবাই কথা শুনছে। বলা চলে যে খুবই অল্প সংখ্যক মানুষ অথবা বুঝছে না, কিন্তু যখনই আমরা হাসি মুখে বোঝানোর চেষ্টা করছি তারা খুবই ভালো রেসপন্স করছে। এই যে ইতিবাচক পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা যাতে আরও ইতিবাচক এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাব। এবং ভয়ভীতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে পুলিশ, আশা সাধারণ মানুষের। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। 5 আগস্ট থেকে 52 জেলায় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ করে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা বলেন, ভিন্ন ধর্মের মানুষের উপর বহু বছর ধরে হামলা চলে আসছে। আরো জানাচ্ছেন দীপন দেয়ান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে জানায়, 5 আগস্ট থেকে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 52 জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির পুড়িয়ে দেয়া, বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা দেশের শান্তি ফিরিয়ে আনতে পারবে বলে আশা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের। যে ডাকাতি এবং চুরি এবং যে সন্ত্রাস, আমাদের জাতীয় সম্পদ এখনো নষ্ট করা হচ্ছে, আমাদের ঐতিহ্যগুলোকে নষ্ট করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এটা আমরা চাই নাই। বিপ্লব হবে, বৈষম্য বিরোধী আন্দোলন, কোনো বৈষম্যকে আমরা এখানে থাকুক, একজন লোকও এখানে যেন না বলে যে আমি শান্তিতে নাই, আমি নিরাপদে নাই। শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান, আপনারা যেভাবে ঢাকা শহরকে পরিষ্কার করছেন, সারা বাংলাদেশকে আপনারা পরিষ্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। সংগঠনের নেতারা বলেন, এবারই নতুন নয়, অনেক বছর ধরে ভিন্ন ধর্মের মানুষের বাড়িঘরে এই হামলা চলছে। আমাদের এই হামলা একটি চলমান ব্যাপার। যে কোনো ঘটনা ঘটলে বাবরি মসজিদ ডেমোলিশনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরাও সে কথা বলেছি। 2001 নির্বাচনে ছিল সব জায়গায়, এবং যে কোনো ঘটনা ঘটলে আমাদের উপরে এই জিনিসটা আসে। অনেক মন্দির হামলার পর পুড়িয়ে দেওয়া হয়েছে,
অনেক মহিলা নিগৃহীত হয়েছেন। কয়েকটি স্থানে হত্যার ঘটনাও ঘটেছে। আক্রান্ত হয়েছে অন্য সংখ্যালঘুরাও। মূলত 5 আগস্ট থেকে এই সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা বন্ধ না হলে ছাত্র জনতার বিজয় কলুষিত হবে বলেও শঙ্কা তাদের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। স্বস্তি ফিরে না আসা পর্যন্ত সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানী পুরান ঢাকার বেশ কয়েকটি মন্দির এবং বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে দেখা করে এই আশ্বাস দেন তিনি। ইশরাক হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে নেতাকর্মীরা। এই অস্থির সময় সার্বিক খোঁজখবর নেন তিনি। হিন্দু বাসিন্দারা বলেন, গেল কয়েকদিনের অস্থিরতায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও বিএনপির নেতাকর্মীরা পাশে থাকায় তারা অনিরাপদ বোধ করেননি। এর আগে সকাল থেকে পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতিবাজার, স্বামীবাগ এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, স্বামীবাগের ইস্কন মন্দির এবং টিকাটুলির জয়কালী মন্দির এবং এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে দেখাও করেন তিনি। এসব এলাকার ব্যবসায়ীদের সাথেও কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির সাবেক এই মেয়র প্রার্থী। আপনার আমাদের সকলের দেশ এবং এখানে সবাই নিরাপদে বসবাস করবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। আপনারা জানেন দেশে একটা পরিবর্তন হয়েছে। বিগত 2-4 দিন একটা সরকার ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে নাই, তাই কোথাও কোথাও কিছু সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, গতকাল সন্ধ্যায় সরকার শপথ নিয়েছে, আজকে থেকে বিভিন্ন থানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনের জন্য তারা যোগদান করবে। এবং পাশাপাশি আমরা যারা বিএনপি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বিভিন্ন ভলেন্টিয়ারের মাধ্যমে সার্বক্ষণিক বিভিন্ন মন্দির, বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাস্তায় আমরা পাহারা আপনাদেরকে সহযোগিতা করছি। আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা এই পরিবর্তনের ফলে কেউ বিন্দু মাত্র মনে করবেন না যে আপনাদের কোনো ধরনের ভীতি আপনাদের মধ্যে রয়েছে, বসবাসের জন্য আপনাদের অনুপযোগী মনে হচ্ছে, কোনোদিনও মনে করবেন না। আমাদের এই দুঃসময়ে যারা থাকবে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে আমরা সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে এই দুষ্কৃতিকারী কারা আমরা সবাই জানি, তাদেরকে আমরা ঠেক দেব। আমরা দেশকে ভালোবাসি, সবার উপরে মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, কাজে আমরা পরস্পরের প্রতি ভালোবাসা এবং বিশ্বস্ততা, আমাদের বিশ্বাস অবশ্যই থাকবে। আমি চাই আমরা একসাথে, এক চিন্তায়, এক ভাবনায় আমরা দেশকে আবার পুনর্গঠন করব। শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করায় বাড়ছে পণ্য সরবরাহ, কমতে শুরু করেছে দামও। মুরগি, মাছ, মাংস ও সব ধরনের সবজির দাম আগের চেয়ে কমেছে। এদিকে বাজার তদারকিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। শুভ মাহফুজের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতন হতে না হতেই ভেঙে পড়েছে নিত্যপণ্য নিয়ে কারসাজির সিন্ডিকেট। এর প্রভাবে এরই মধ্যে দাম কমেছে মাছ, মুরগি সহ প্রায় সব ধরনের সবজির। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম কমেছে কেজিতে 30 টাকা পর্যন্ত। কমেছে ডিমের দামও। এখন আজকের বাজারে ভাই আমরা ব্রয়লার বেচতেছি 170 টাকা, আর সোনালি বেচতেছি আপনার 280 টাকা, 90 টাকা। মোটামুটি আগের চেয়ে 5-10 টাকা সব জিনিসের দাম কমছে। এখন আবার এই 2 দিন তেমন 150 টাকা, 145 টাকা ডজন চলতেছে। টানা কয়েকদিনের অস্থিরতার পর সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম। বেশিরভাগ সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। আগের থেকে গত সপ্তাহে এই সপ্তাহে পার কেজি প্রতি 100 করে কমছে। একদম ন্যায় প্রতিষ্ঠার সাথে উনি এই দেশটাকে চালাবে। যেহেতু ছাত্র সমন্বয়কারীরাও আছে, সেহেতু আমরা বিশ্বাস রাখি যে দেশটা এখন ভালো দিকেই যাবে। 3-4 হাত বদল হয় আমাদের কাছে আসে, এই জন্য দাম বেড়ে যায়। করলা আগে ছিল আপনার 120 হইতে 100 টাকা, এখন বর্তমানে আপনার 60 থেকে 70 টাকা কেজি। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত সবকিছু নাগালের মধ্যে আসবে প্রত্যাশা ব্যবসায়ী ও সাধারণ মানুষের। বাজারে যারা ইজারাদার ছিল তারা মনে হচ্ছে একটু নিজেরা একটু সচেতন হওয়ার জন্য নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করতেছে। অনেক কিছু দাম কমছে, আশা করি সামনে আরো কমবে। বাংলা ভাইয়ের মতো লোক ধরতে পারছে, জয়নাল হাজারের মতো লোক ধরতে পারছে, আজও মধ্যে সিন্ডিকেট ধরা পড়ছে এমন লোক আমি দেখি না। যেখান থেকে মাল উৎপাদন হয়, যেখান থেকে মাল সাপ্লাই, আমরা যদি ওখানে যাই যদি দেখে তাহলে অবশ্যই আমরা কমে পারবো। সিন্ডিকেটগুলো যদি বন্ধ হয়ে যায়, এই দ্রব্যমূল্যের দামটা ঠিক হবে এবং জনসাধারণের নাগালের মধ্যে আসবে। এই 15 বছর একটু একটু করে যেভাবে ঊর্ধ্বগতি হয়েছে দ্রব্যমূল্যের,
সেখান থেকে একটা পরিত্রাণ পাবো বলে আমরা আশা করতেছি। এদিকে বাজারে কারসাজি ঠেকাতেও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। পণ্যের চালান দেখাতে না পেরে শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয় কিছু ব্যবসায়ীদের। চালান তো রাত্রে ছেলে পাইব, হ্যাঁ রাত দিনও টাকা দেয় না, তো দিনে তো টাকা দেয় না। এখানে প্রতিনিয়ত যেভাবে দুর্নীতি করা হচ্ছে, তারপর হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে একটু মনিটরিং করতে চাচ্ছি যে এগুলো যেন সব কিছু হচ্ছে ঠিকঠাক হয়ে যায়। পেঁয়াজ হচ্ছে এখানে বিক্রি করা হয় 116 থেকে 17 টাকা, যেটা বাইরে বিক্রি করা হয় 140 টাকা। এরপরে হচ্ছে পোলাও চাল 120 টাকা এখানে, বাইরে যেটা 135 থেকে 40 টাকা বিক্রি করা হয়। তো এগুলো যেন হচ্ছে সাধারণ মানুষ যেন এগুলোর ভোগান্তির শিকার না হয়, তাই আমাদের এই প্রচেষ্টা যেন হচ্ছে ওনারা ওনাদের মানে যে চাওয়া আর কি, ওই চাওয়া অনুযায়ী যেন জিনিসপত্র কিনতে পারে। সব ধরনের চাঁদাবাজি ঠেকাতে সক্রিয় থাকার ঘোষণা শিক্ষার্থীদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ডক্টর ইউনূস সরকারের যাত্রা শুরু, উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন। ডক্টর ইউনূস সরকারের সাথে কাজ করার বার্তা যুক্তরাষ্ট্রের, দেশে ফিরবেন শেখ হাসিনা, করবেন নির্বাচন, জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের সংখ্যা কেটে গেছে, দাবি বিএনপির, নেতাদের সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক। সেনা সহায়তায় সীমিত পরিসরে রাজধানীর 29টি থানা চালু, আত্মগোপন থেকে প্রকাশ্যে পুলিশ সদস্যরা, ভুল থেকে শিক্ষা নেওয়ার উপলব্ধি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টা, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।